মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধ আর ভারতে চলছে ভোট যুদ্ধ। এর মাঝেই দেশের সংসদে হঠাৎ করেই এক বড়সড় পরিবর্তনের প্রস্তুতি শুরু করেছে কেন্দ্র সরকার। 16, 17 এবং 18 এপ্রিল 3 দিনের অধিবেশনে 3টি নতুন বিল পাস করাতে চাইছে কেন্দ্র সরকার, যেগুলি হলো মহিলা সংরক্ষণ, ডেলিমিটেশন এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধন। কেন একসঙ্গে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিল পাসের এত তাড়াহুড়ো? ডেলিমিটেশন বিল নিয়ে কেন ভারতের রাজনীতিতে এত বিতর্ক, এত উত্তাপ? কি এই ডেলিমিটেশন বিল? এই ডেলিমিটেশন বিল কেন আনতে চাইছে কেন্দ্র সরকার? এই বিলের ফলে কি লাভ হবে নাকি ক্ষতি? বিরোধীরা কেন এই ডেলিমিটেশন বিলের বিরোধিতা করছেন? কেন কেন্দ্র সরকার লোকসভার আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করার কথা ভাবছে? এর পেছনে আসল উদ্দেশ্যটা কি? এটা কি সত্যিই গণতন্ত্রকে আরও প্রতিনিধিত্বমূলক করার চেষ্টা, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির কৌশল? এই বিলগুলো কি দেশের ফেডারেল কাঠামোকে আরও মজবুত করবে, নাকি উত্তর দক্ষিণ বিভাজনকে আরও গভীর করে তুলবে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, ডেলিমিটেশন বিল পাস হলে 2029 সালের নির্বাচনের আগে কি সত্যিই বদলে যাবে ভারতের রাজনৈতিক মানচিত্র? বৃহস্পতিবার থেকে সংসদে শুরু হয়েছে 3 দিনের বিশেষ অধিবেশন। এই পর্বে সংসদে 3টি বিল পাস করাতে চাইছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই 3টি বিল পেশ হয়েছে লোকসভায়: মহিলা সংরক্ষণ বিল, লোকসভা আসন পুনর্বিন্যাস বিল, কেন্দ্রীয় শাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। এর মধ্যে সবচেয়ে বেশি বিতর্ক এবং রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এই ডেলিমিটেশন বিল নিয়ে। কারণ এই বিল সরাসরি দেশের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য এবং ভবিষ্যতের নির্বাচনের সমীকরণকে প্রভাবিত করতে পারে। কি এই ডেলিমিটেশন বিল? ডেলিমিটেশন বিল বলতে বোঝায় জনসংখ্যার ভিত্তিতে বিভিন্ন রাজ্য বিধানসভা এবং লোকসভা আসনের সংখ্যা এবং সীমানা পুনর্নির্ধারণ করা, যাতে প্রত্যেক সাংসদ বা বিধায়কের প্রতিনিধিত্ব জনসংখ্যার ভিত্তিতে প্রায় সমান করা যায়। অর্থাৎ দেশে কোথায় কতজন মানুষ বাস করছেন সেই হিসাব ধরে ঠিক করা হবে কোন রাজ্যে কতগুলি লোকসভা আসন থাকবে এবং সেগুলোর সীমানা কেমন হবে। ভারতের ক্ষেত্রে এই ডেলিমিটেশন প্রক্রিয়া কিন্তু নতুন নয়। এর আগেও একাধিকবার ডেলিমিটেশন হয়েছে। 1976 সালের পর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জনসংখ্যা নিয়ন্ত্রণে উৎসাহ দিতে 2001 সাল পর্যন্ত এই ডেলিমিটেশন প্রক্রিয়াটি স্থগিত রাখা হয়েছিল। 1976 সালে ইন্দিরা গান্ধী সরকার 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভা এবং বিধানসভার আসন বিন্যাস বা ডেলিমিটেশন 2001 সালের আদিমশুমারি জনগণনা পর্যন্ত স্থগিত রেখেছিল। 2001 সালে যখন এর সময়সীমা শেষ হয়, তখন আবার বাজপেয়ী সরকার 84তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই স্থগিতাদেশকে আরও 25 বছরের জন্য বাড়িয়ে দেয়। এখন সেই সময়সীমা একেবারে শেষের মুখে। ফলে কেন্দ্র সরকার আবার এই প্রশ্ন তুলেছে যে নতুন করে আসন বিন্যাস কিভাবে শুরু করা হবে। আর এখানেই বিতর্কের শুরু হয়েছে। কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী লোকসভার আসন সংখ্যা বর্তমানে 543 থেকে বেড়ে 850 হতে পারে, অর্থাৎ প্রায় 56% বৃদ্ধি পাবে। সংবিধানের 81তম অনুচ্ছেদ পরিবর্তন করে এই পরিবর্তন আনার কথা বলা হয়েছে। সেই অনুযায়ী সেখানে উল্লেখ থাকবে যে 815 জন সদস্য রাজ্য থেকে এবং 35 জন সদস্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হবেন। এখন প্রশ্ন উঠতেই পারে যে কেন লোকসভার আসন সংখ্যা 56% বৃদ্ধির প্রয়োজন পড়েছে। ভারতের বর্তমান লোকসভা আসন সংখ্যা 543টি। এই আসন নির্ধারিত হয়েছিল 1971 সালের আদিমশুমারি জনগণনা অনুযায়ী। তখন ভারতের জনসংখ্যা ছিল প্রায় 54 কোটি। বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় 147 কোটির ওপরে পৌঁছেছে। বর্তমানে একজন সাংসদ গড়ে 25 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করেন। জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এই আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব আনা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে বাড়ানো হবে লোকসভার আসন সংখ্যা। সমস্যা শুরু হচ্ছে ঠিক এখান থেকেই। কেন্দ্রের একাংশ বলছে
যে 2011 সালের জনগণনার ভিত্তিতেই এই পুনর্বিন্যাস হতে পারে, যদিও আগে বলা হয়েছিল 2027 সালের নতুন জনগণনার ভিত্তিতে এই পুনর্বিন্যাস হবে। এখানেই প্রশ্ন বিরোধীদের, যে নিয়ম অনুযায়ী 2027 সালের নতুন আদিমশুমারি জনগণনা তথ্যের ভিত্তিতে আসন বাড়ার কথা, কিন্তু 2011 সালের পুরনো ভিত্তি ব্যবহার করে পুনর্বিন্যাস হবে কেন? বিরোধীদের অভিযোগ, নিয়ম মাঝপথে বদলে ফেলা হলো কেন, যা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোচিত হতে পারে। অন্যদিকে কেন্দ্রের একাংশের মতে নতুন জনগণনা শেষ হতে এবং তার তথ্য যাচাই করতে অনেক সময় লেগে যেতে পারে, আর 2011 সালের তথ্য ব্যবহার করলে দ্রুত নারী সংরক্ষণ বিল কার্যকারী করা সম্ভব হবে। তবে বিরোধীদের আশঙ্কা, এই বিল কার্যকারী হলে দেশের রাজনৈতিক সমীকরণটাই বদলে যেতে পারে, বিশেষ করে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে ভারসাম্য নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিরোধীরা। কারণ উত্তর ভারতের রাজ্যগুলো যেমন উত্তরপ্রদেশ, বিহার এখনও তুলনামূলকভাবে জনসংখ্যার হার অনেক বেশি, আর অন্যদিকে দক্ষিণ ভারতে জনসংখ্যার হার তুলনামূলকভাবে অনেকটাই কম। সেই অনুযায়ী এই আশঙ্কা থেকে দক্ষিণের রাজনৈতিক দলগুলি ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে সরব হয়েছেন। ইতিমধ্যেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এই ডিলিমিটেশন বিলকে তামিলনাড়ু এবং দক্ষিণের জন্য বিরাট ঐতিহাসিক অবিচার বলে উল্লেখ করেছেন। স্ট্যালিন প্রশ্ন তুলেছেন, ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার অপরাধেই কি দক্ষিণের রাজ্যগুলিকে শাস্তি দেওয়া হচ্ছে? ইতিমধ্যেই বৃহস্পতিবার থেকেই তামিলনাড়ুতে প্রস্তাবিত ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। সেখানে তিনি প্রকাশ্য বিলের প্রতিলিপি পুড়িয়ে একে কালো আইন বলে অভিহিত করেছেন এবং দলীয় প্রতিনিধিদের সঙ্গে কালো পোশাক পরে বিক্ষোভে অংশ নিয়েছেন। স্ট্যালিনের অভিযোগ, এই বিল পাস হলে তামিলরা নিজেদের দেশেই রাজনৈতিক শরণার্থী হয়ে পড়বে। তিনি মনে করেন এটি দক্ষিণ ভারতের জন্য একটি পরিকল্পিত ষড়যন্ত্র। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ, বিজেপি সরকার শুধুমাত্র নিজেদের রাজনৈতিক আধিপত্য বজায় রাখতেই উত্তর ভারতের আসন সংখ্যা বাড়িয়ে দক্ষিণ এবং পূর্ব ভারতকে দুর্বল করতে চাইছেন। তার মতে এটি সাধারণ ডিলিমিটেশন বিল নয়, বরং বিরোধীদের শক্ত ঘাঁটিগুলিকে গাণিতিকভাবে কোণঠাসা করার একটি সুপরিকল্পনা। তিনি প্রশ্ন তুলেছেন যে 2026 সালে দাঁড়িয়ে কেন 2011 সালের তথ্য নিয়ে ডিলিমিটেশন করা হবে। তার দাবি, এটি উদ্দেশ্য প্রণোদিত, যাতে জনসংখ্যার ভারসাম্যহীনতাকে কাজে লাগিয়ে বিজেপি সুবিধা পায়। তার মতে আসন পুনর্বিন্যাসের আগে দলিত, আদিবাসী এবং ওবিসিদের প্রকৃত জনসংখ্যা এবং জাতিগত জনগণনা করতে হবে, অন্যথায় এই ডিলিমিটেশন বিল হবে অসম্পূর্ণ এবং বৈষম্যযুক্ত। এছাড়াও রাহুল গান্ধী সংসদে জানিয়েছেন যে ডিলিমিটেশন একটি রাজনৈতিক হাতিয়ার। যদি আমরা কঠোরভাবে জনসংখ্যার ভিত্তিতে আসন ভাগ করি, তবে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ এবং রাজস্থান এই 4টি রাজ্য মিলিয়েই লোকসভার প্রায় 50% আসন দখল করে নিতে পারে। এর ফলে ভারতীয় সংসদীয় গণতন্ত্রে উত্তর ভারতের পাল্লা ভারী হয়ে যেতে পারে। এখন প্রশ্ন উঠছে যে এই বিলগুলো কি দেশের ফেডারেল কাঠামোকে আরও মজবুত করবে, নাকি উত্তর দক্ষিণ বিভাজনকে আরও গভীর করে তুলবে? উভয় পক্ষে এই বিলগুলো পাস হলে এবং রাষ্ট্রপতির অনুমোদন পেলে লোকসভার আসন সংখ্যা 543 থেকে বেড়ে 850 হতে পারে, আর সেইখানেই 1/3 আসন সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। 2023 সালের লোকসভায় এবং রাজ্যসভায় পাস হয়েছিল নারী শক্তি বন্দন অধিনিয়ম বিল। সেইখানে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণে এই বিলে বলা হয়েছিল জনগণনার পর আসন পুনর্বিন্যাস করা হবে, কিন্তু এখন কেন্দ্র জনগণনা পর্যন্ত অপেক্ষা না করাতেই আপত্তি তুলেছেন বিরোধীরা। সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব বলেন, তিনি মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে নন, তিনি চান আগে জনগণনা হোক। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের এত তাড়াহুড়োর কারণ তারা ঠকাতে চাইছে। অন্যদিকে অখিলেশ যাদবের পাল্টা উত্তর দিতে দেখা গেছে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে। তিনি বলেছেন, জনগণনার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এখন বাড়ির ভিত্তিতে জনগণনার কাজ চলছে, পরে যখন নাগরিক ভিত্তিতে গণনা হবে তখন একসঙ্গে জাতিভিত্তিক গণনাও হবে। অন্যদিকে বুধবার এই বিলের বিষয়ে দিল্লিতে বৈঠকে বসেছিলেন বিজেপি বিরোধী জোট। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন
আরজেডির তেজস্বী যাদব, তৃণমূলের সাগরিকা ঘোষ, সঞ্জয় রাউত এবং বাম দলের প্রতিনিধিরা। যদিও বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছেন যে মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করলে দেশের মহিলারা কিন্তু ক্ষমা করবে না। এর বিরোধিতার অর্থ মহিলাদের বিপক্ষে আপনারা। তাহলে বলুন, আপনারা কি নারীদের পক্ষে নাকি বিপক্ষে? প্রধানমন্ত্রীর মতে সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্যতা বাড়ায়। বিকশিত ভারত মানেই শুধুই দেশের পরিকাঠামো উন্নয়ন নয়, নারীদের আরও বেশি প্রতিনিধিত্বের প্রয়োজন, তাদের ক্ষমতা বৃদ্ধির প্রয়োজন। এই বিল সেই দিশা দেখিয়েছে। লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত সংশোধনের 131তম সংশোধনী বিলে বলা হয়েছে বর্তমান আসন সংখ্যার 50% বৃদ্ধি করা হবে। সেই হিসেবে লোকসভার আসন সংখ্যা বেড়ে হওয়ার কথা 814, কিন্তু সংশ্লিষ্ট বিলে কেন্দ্র সরকার লোকসভা আসন সংখ্যা বৃদ্ধি করে 850 করার প্রস্তাব দিয়েছে। তা দেখেই বিরোধীদের আশঙ্কা, আগামী দিনে দেশে আরও অনেক কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। সেই কারণেই সর্বদলীয় বৈঠকে কেন্দ্রের তরফে 50% বৃদ্ধির কথা বলা হলেও বাস্তবে আসন সংখ্যা বাড়ছে 50%-এরও বেশি। মনে করা হচ্ছে ডিলিমিটেশনের জন্য লোকসভায় 50% আসন বাড়লে রাজ্য বিধানসভাগুলিতেও 50% আসন বৃদ্ধি পেতে পারে। ফলে বোঝাই যাচ্ছে যে ডিলিমিটেশন শুধুমাত্র প্রশাসনিক বা সাংবিধানিক বিষয় নয়, এটি সরাসরি জড়িয়ে রয়েছে ভবিষ্যতের রাজনৈতিক প্রতিনিধিত্ব, নারী ক্ষমতায়ন এবং ক্ষমতার ভারসাম্যের ওপর। তাছাড়া কেন্দ্রের দাবি শুধু আসন বাড়া নয়, নতুন আসন তৈরি হলে সেখানে প্রতিনিধিত্বও বাড়বে। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, আসন পুনর্বিন্যাস নিয়ে বিরোধীদের গুজব ছড়ানো উচিত নয়, এর উদ্দেশ্য নিয়েও ভুল ব্যাখ্যা করা ঠিক নয়। তিনি বলেন, বিরোধী দলগুলোর কাছে আমার অনুরোধ, আসন পুনর্বিন্যাসের অজুহাত নিয়ে মহিলা সংরক্ষণের বিরোধিতা করবেন না। সরকারের তরফে আরও একটি সম্ভাবনার কথা জানা গেছে, আর সেটা হলো সব রাজ্যের আসন সংখ্যা প্রায় 50% করেই সমান হারে বাড়ানো হবে, যাতে কোনো রাজ্যই বঞ্চিত মনে না হয়। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধন বিলও একইভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি নির্ধারণ করবে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্বের কাঠামোটা ঠিক কেমন হবে। সব মিলিয়েই এই তিনটি বিল একসঙ্গে দেশের রাজনৈতিক মানচিত্রে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ডিলিমিটেশন একটি অত্যন্ত সংবেদনশীল প্রক্রিয়া। এখানে শুধু সংখ্যার হিসাব নয়, রাজনৈতিক ভারসাম্য, সামাজিক ন্যায় বিচার, ফেডারেল কাঠামোর সূক্ষ্ম সমীকরণও কাজ করে। যদি এই প্রক্রিয়াটি স্বচ্ছ ও সর্বসম্মতভাবে না হয়, এটি কিন্তু ভবিষ্যতের রাজনৈতিক বড়সড় অস্থিরতার কারণ হতে পারে। 2029 সালে লোকসভা নির্বাচনের আগে এই পরিবর্তন কার্যকারী হলে ভারতীয় রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হবে। সেখানে শুধু দল বদলাবে না, বদলে যেতে পারে ক্ষমতার ভৌগোলিক কেন্দ্র। একসঙ্গে তিনটি বিল আনার তাড়াহুড়োর মূল কারণ হলো রাজনৈতিক এবং সময়গত কৌশল। কেন্দ্রীয় সরকার 2027 সালে জনগণনা এবং 2029 সালের লোকসভা নির্বাচনের আগে নতুন আসন বিন্যাস সংরক্ষণ কাঠামো কার্যকারী করতে চাইছে, তাই আগে থেকে আইনগত ভিত্তি তৈরি করছে। পাশাপাশি ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ একে অপরের সঙ্গে যুক্ত হওয়ায় এগুলি আলাদা না এনে একসঙ্গে পাস করানো সহজ হচ্ছে। যদিও বিরোধীদের মতে এটি একটি প্যাকেজ কৌশল, যাতে বড় রাজনৈতিক উদ্দেশ্য দ্রুত এবং কম বাধায় বাস্তবায়ন করা যায় এবং জাতীয় রাজনীতির শক্তির ভারসাম্য সরকারের অনুকূলে আনা সম্ভব হয়।